তুমি আমাকে নীলার ব্যাপারে এত কিছু তো বলনি। নিজের দোষ লুকিয়ে শুধু মেয়েটার কথাই বলেছিলে। রুমে ঢুকেই মিলি কথাগুলো সিফাতের উদ্দেশ্যে বলে উঠল। উফ মিলি, এখন আবার তুমিও এসব শুরু করিও না তো। এমনিতে অনেক ধকল গেছে, এবার একটু শান্ত হতে দাও আমায়। ওহ, এতক্ষণ নিচে দাঁড়িয়ে সব শুনছিলে, আর এখন আমি বলাতে তোমার শান্ত হওয়া দরকার, তাই না? আমার মাথা খারাপ করিও না। বলেই সিফাত ব্যালকনিতে চলে গেল, আর মিলি খাটে বসে পড়ল। সিফাতকে বিয়ে করেছিল একটু শান্তির জন্য, আর সেখানে হয়ে গেল বিপরীত। এই বাসায় থাকলে তো তার মাথা মিনিটে মিনিটে গরম হবে। তবুও প্রথমে মন জয় করার চেষ্টা তো করা লাগবেই, তারপরে না হয় অন্য ব্যবস্থা নেওয়া যাবে। এমনিতেও পরিবারের সবার ব্যবহারে সিফাতের বিপরীতে চলে গিয়েছে সবাই, তাই মিলিও তার মনে যায় আসে তাই করবে। নীলা ব্যালকনির মেঝেতে হাঁটু মুড়ে বসে রইল। প্রতিদিনকার মতো আজকের আকাশ তেমন একটা সুন্দর না, চাঁদও স্পষ্ট না। চারদিকে চাঁদের আলো একটু আলোকিত হলেই কিছু সময় পরে পরে একগুচ্ছ মেঘপুঞ্জ এসে চাঁদকে ঘিরে নিয়ে আবারও চারদিক অন্ধকারে ঢেকে দিচ্ছে। ক্ষণে ক্ষণে হালকা হালকা বাতাস এগিয়ে আসছে, রাতের আঁধারে হালকা বাতাস। ওই যে সামনের ওই বিল্ডিংদের আলোগুলো আস্তে আস্তে নিভে যাচ্ছে। কারো ঘরের আলো আগে নিভছে আর কারোর ঘরে পরে। এরই মাঝে আস্তে আস্তে সব আলো নিভে গেল। নীলা উঁকি দিয়ে পাশের ব্যালকনিটার দিকে তাকালো। ভেতরে আলো জ্বলছে, হয়তো ঘুমায়নি। এতদিন সিফাত ভাইয়ের সাথে এই ব্যালকনিতে বসে বসে গল্প করত। স্বপ্ন বুনেছিল ওই ব্যালকনিটা একদিন তার সংসারের অংশ হবে। আচ্ছা, সিফাত ভাইয়ের কি একটুও মনে নেই? সেই ভাবনা মনে আসতেই নীলা নিজেই উত্তর বের করে নিল। মনে থাকবেই বা কেন? উনি তো মনে থাকার জন্য করেনি, নীলাকে নিয়ে শুধুই খেলেছিল। এত এত সময় সব মিথ্যে ছিল। নীলা দৃষ্টি ফিরিয়ে নিল। রাস্তায় শরগোল ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। আজকের আগে থেকে এভাবে সবকিছু পর্যবেক্ষণ করা হয়নি, তা ভেবেই নীলা চাঁদের দিকে তাকিয়ে হাসল। চাঁদটাও ঠিক তারই মতো। আচ্ছা, পাশের রুমে এত সময় আলো কেন জ্বলছে? এখনো গল্প করছে? ভাবতেই নীলা নিজের বোকামো দেখে হাসল। তারা যাই করুক, ওর কি? ওর তো কিছু যায় আসে না, কিন্তু আসলেই কি তাই? সে তো সহ্য করতে পারছে না। প্রতিটা মুহূর্তে তাদের ছায়া এভাবে পড়লে সে তো এগিয়ে যেতে পারবে না। পর মুহূর্তে কি যেন মনে পড়তেই সে দ্রুত রুম থেকে মোবাইল নিয়ে আসলো। মোবাইলে তড়িঘড়ি করে কিছু একটা দেখে খুশি হয়ে গেল। তার একটা স্বপ্ন যে বাকি আছে। এতদিন সিফাত ভাইয়ের সাথে সম্পর্ক ছিল বিধায় ইচ্ছেটা নিজের মনের মধ্যেই পোষণ করে রেখেছিল, কিন্তু এখন তো সে মুক্ত। এখন শুধু বড় বাবাকে বলার পালা। সকালে উঠেই মিলি রান্নাঘরে প্রবেশ করল। এই বাড়িতে তাকে খুব কথা শুনতে হবে, সেই মানসিকতা নিয়েই সে রুম থেকে বেরিয়েছে। এই বাড়িতে নয়, সেটা যে কোনো বাড়িতে এমন ঘটনা ঘটলে এমন পরিস্থিতি হবে। মিলি নিজেকে যথাসম্ভব শান্ত করে রান্নাঘরে প্রবেশ করল। রান্নাঘরে আমেনা বেগম আর রেহেনা বেগম একসাথেই নাস্তা বানাচ্ছেন। উনাদের কথার মাঝে মিলিকে তারা খেয়াল করল না। মিলি অস্বস্তিতে কিছু বলতে না পেরে দাঁড়িয়ে রইল। তুমি এখানে কি করছো? সিফাতের ছোট বোন রিহি রান্নাঘরের দরজায় মিলিকে দাঁড়িয়ে থাকতে দেখে কথাটা বলে উঠতেই আমেনা বেগম আর রেহেনা বেগম দুজনেই মিলির দিকে তাকালো। মিলির অস্বস্তি আরও বেশি করে ঘিরে ধরেছে। সে হাসার চেষ্টা করে বলে উঠল, আসলে ভাবলাম মা আর চাচিকে একটু কাজে সাহায্য করি, তাই আসলাম। রিহি মিলির কথার জবাব দিবে তার আগেই আমেনা বেগম মিলির উদ্দেশ্যে থমথমে গলায় বলে উঠল, এত ভালো বউ হওয়ার অভিনয় করতে হবে না। নিজের পরিবারের কথাও ভাবলে না। সেই মেয়ে কেমন বউ হবে সেটা ভালোভাবেই বুঝতে পারছি। শাশুড়ির কথায় মিলি চুপসে গেল। মিলির মুখের দিকে তাকিয়ে আমিনা বেগম নিজেকে শান্ত করলেন। এসেছো যখন, তোমাদের নাস্তাগুলো নিয়ে যাও। কিছুক্ষণের মধ্যে সিফাতের বাবা নাস্তা করতে আসবেন। উনি নাস্তা শেষ করে অনেকক্ষণ পত্রিকা পড়বেন। ততক্ষণ তোমরা উপোস থাকতে পারবে না। ওনার সামনে পড়ার দরকার নেই, একেবারে নাস্তা নিয়ে রুমে চলে যাও। উনি বের হয়ে গেলেই রুম থেকে বের হয়েও। বলেই রেহেনা বেগমের দিকে তাকিয়ে বলে উঠল, রেহেনা, ওকে নাস্তার প্লেটগুলো দিয়ে দে, সিফাতের বাবা চলে আসবে। জি আপা। বলেই
রেহনা বেগম নাস্তার 2টো প্লেট মিলির হাতে ধরিয়ে দিতেই মিলি প্লেটগুলোর দিকে তাকালো। তার আত্মসম্মানে লাগছে কথাগুলো, কিন্তু কিছুই করার নেই। কাজ যখন করেছে ফল ভোগ করতেই হবে। সে তো প্রস্তুতি নিয়েই এসেছিল, তবু এত খারাপ লাগছে কেন? কি হলো? দাঁড়িয়ে না থেকে দ্রুত রুমে যাও। সিফাতের বাবা চলে আসলে কথা আরও শুনবে। আরও কথা শোনার ইচ্ছে হলে দাঁড়িয়ে থাকো, আমাদের সমস্যা নেই। বলেই আমেনা বেগম কাজে লেগে পড়ল। মিলি প্লেটগুলো নিয়ে উপরে রুমে আসার আগে আরেকটা রুম চোখে পড়ল। যখন উপরে এসেছে তখনও এই রুমের দরজা বন্ধ ছিল, আর এখনও বোধহয় এটাই নীলিলা মেয়েটার রুম। রুমে প্লেটগুলো নিয়ে ঢোকার আগে মিলি নিজেকে প্রস্তুত করে নিল। সে রুমে ঢুকেই বসে পড়ল। সিফাত সবেমাত্র ওয়াশরুম থেকে বেরিয়ে মুখ মুছছিল। মিলিকে ওইভাবে বসে পড়তে দেখে ভ্রু কুঁচকে তাকালো। কি হয়েছে? মিলি চুপ রইল। তার চুপ থাকাতে সিফাত এগিয়ে এলো। এই মিলি, কি হয়েছে? নিচে কেউ কিছু বলেছে তোমাকে? আসলে কথাটা বললে তোমার হয়তো খারাপ লাগবে। মিলির কথা শুনে সিফাত তাচ্ছিল্য হাসল। খারাপ লাগা আর সে? আর কিছু খারাপ লাগার বাকি আছে নাকি, সেটাই ভাবল সে। বলো। আমি রান্নাঘরে গিয়েছিলাম তোমার মাকে কিছু সাহায্য করব বলে, কিন্তু উনি আর তোমার ওই চাচি আমাকে অপমান করে বের করে দিয়েছে। এই প্লেটগুলো এমনভাবে দিয়েছে মনে হয়েছে কোনো মানুষকে দেয়নি, এগুলো পশুর জন্যই দেওয়া। মিলির কথা শুনে সিফাত বেরিয়ে যেতে গেলে মিলি পথ আটকে দিল। এখন তুমি গিয়ে কিছু বললে আবারও কথা উঠবে। আর কয়েকদিন সময় নাও। আমন শেখ চা শেষ করেই নীলা এসেছে কিনা জিজ্ঞেস করে আজ উপরে চলে গেল। এই প্রথম তিনি চা শেষ করে পত্রিকা না পড়েই চলে গিয়েছে। উনাকে উপরে নীলার রুমের দিকে যেতে দেখে আমেনা বেগম ছোট যা রেহনা বেগমের দিকে তাকালো। উনি তো নীলা রিহির রুমে কোনোদিন যায়নি। নীলা আর রিহি বসেই ছিল। মূলত রিহি নীলাকে এটা ওটা বলে হাসাচ্ছে। ওদের সামনে ভিডিওতে কেউ একজনও চেষ্টা করছে নীলার মন ভালো করতে। নীলাও ওদের কথায় সাই জানাচ্ছে। তখনই রুমের বাইরে থেকে দরজায় ঠোকা পড়ল। নীলা আর রিহি অপরের দিকে তাকালো। তাদের রুমে আসলে কেউ তো ঠোকা দেয় না, কিন্তু পরবর্তীতে আসবো কথাটি শুনতেই তারা দুজনেই দাঁড়িয়ে পড়ল। বড় বাবা, তাও বা এ রুমে? কেমনে সম্ভব সেটাই ভাবছে তারা। রিহিলাও অবাকের চরম পর্যায়ে। নীলা ভেতরে আসতে সম্মতি দিতেই আমন শেখ ভেতরে এসে খাটের একপাশে বসল। নীলাকেও বসতে বললেও সে দাঁড়িয়েই রইল। তারা একে অপরের দিকে বারবার তাকাচ্ছে। আমান শেখ আবারও বসতে ইশারা করতেই ওরা বসে পড়ল। তিনি দু মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল। দেখতে দেখতে করো, বড় হয়ে গেল আমার পরি দুটো, ভাবতেই পারছি না। নীলা রিহি দুজনেই আজকে অবাকের পরে অবাক হচ্ছে। তারা চোখ তুলে বটগাছ নামক ছায়াটির দিকে তাকালো। উনার চোখ দেখেই নীলা বুঝতে পারল উনাকে অপরাধ বোধে ঘিরে ধরেছে। তিনি যে এ মেয়ে দুটোকে কত ভালোবাসে তা উনার চোখ দেখলেই যে কেউ বলে দিতে পারবে। কিন্তু ছোটবেলা থেকেই ব্যবসার দিকে মন দিতে গিয়ে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। সেই বাধার কারণে দেয়াল তৈরি হয়েছে, যে দেয়ালটি টপকিয়ে মেয়েদের কাছে আসতে পারেন না। তোমার কোনো ইচ্ছে আছে মা? নীলার পরমুহূর্তে বিষয়টি মনে পড়তেই সে তাকাতেই আমান শেখ তার ভাষা বুঝে নিল। আজ রাতে ডিনার একসাথেই করব, তখন বলিও তোমার সব ইচ্ছে পূরণ করব। বলেই তিনি উঠে চলে যেতে নিতেই নীলার ডাকে থেমে গেল। সে এক দুঃসাহসিক কাজ করে বসল। গিয়ে আমান শেখকে জড়িয়ে ধরতেই রিহিও দৌড়ে বাবার কাছে এগিয়ে গেল। নীলার মনে হচ্ছে এত এই বটগাছ নামক মানুষটির সাথে ভয়ের দেয়ালটা ভেঙে গিয়েছে। এত শান্তির জায়গা। আমান শেখ প্রথমে কিছু সময় স্তব্ধ ছিল।
পর মুহূর্তে নিজেকে সামলে মেয়ে দুটোকে দু হাতে আগলে নিল। অবশেষে তাদের সম্পর্কের এই সংকোচ কাটল হয়তো। আপনাদের এই গল্পটি কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নেক্সট পার্টের জন্য অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নেক্সট গল্পে।